আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পিকার অফ দ্য লোকসভা এবং স্পিকার অফ দ্য বিধানসভা নিয়ে। ইনারা দুজনই হচ্ছে আমাদের ভারতের যে দু প্রকারের লেজিসলেচার্স রয়েছে, অর্থাৎ ইউনিয়ন লেভেল এবং স্টেট লেভেল, তাদের স্পিকার্স। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের তিনটে ভিডিওতে প্রথমে আমরা দুটো ভিডিওতে কম্পেয়ার করেছিলাম ইউনিয়ন লেভেলের যে আইন পরিষদ রয়েছে সেটা দুটো কক্ষের সভাপতিদের নিয়ে, অর্থাৎ রাজ্যসভার চেয়ারপারসন এবং লোকসভার স্পিকার। তারপরের ভিডিওটাতে আমরা কম্পেয়ার করেছিলাম রাজ্যের যে আইন পরিষদ রয়েছে তার দুটো কক্ষের সভাপতিদের নিয়ে, অর্থাৎ বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকার। তো ওই দুটো ভিডিওতে আমরা হরাইজেন্টাল কম্প্যারিজন করেছিলাম, অর্থাৎ একই লেভেলের দুটো কক্ষের সভাপতিদের মধ্যে তুলনা। তারপরের ভিডিও থেকে আমরা শুরু করেছিলাম ভার্টিক্যাল কম্প্যারিজন, অর্থাৎ দুটো লেভেলের আইন পরিষদের যে কক্ষ রয়েছে তাদের সভাপতিদের মধ্যে কম্প্যারিজন। তো আগের ভিডিওটা আমাদের ছিল রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের চেয়ারপারসনের কম্প্যারিজন। আজকের ভিডিওতে আমরা দুটো লেভেলের লোয়ার হাউসের সভাপতিদের নিয়ে তুলনা করব, অর্থাৎ লোকসভার স্পিকারের সাথে বিধানসভার স্পিকারের তুলনা। তো আগের তিনটে ভিডিওতে আমরা যেই পয়েন্টগুলোর উপরে কম্প্যারিজন করেছিলাম, আজকের ভিডিওতেও সেই সেম 14টা পয়েন্টের উপরে আমরা কম্পেয়ার করে বুঝে নেব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে আবারও চোখ বুলিয়ে নাও। তো যথারীতি আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের লিগাল স্টেটাস, অর্থাৎ লোকসভা স্পিকার এবং বিধানসভার স্পিকার কি টাইপের পোস্ট তারা হোল্ড করেন। তো দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন, এবং যেমন বলেছিলাম কনস্টিটিউশনাল পোস্ট আমাদের দেশের হাইয়েস্ট লেভেল অফ পোস্টস। কনস্টিটিউশন আমাদের সবার মাথার উপরে রয়েছে এবং সেই কনস্টিটিউশনের দ্বারা ক্রিয়েটেড পোস্টগুলো সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ পোস্টস। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকার আমাদের দেশের কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। তো লোকসভা স্পিকার লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন, অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদের তিনি সভাপতি লোয়ার হাউসের। তেমনি বিধানসভা স্পিকার হচ্ছে রাজ্যের আইন পরিষদের পার্ট, রাজ্যের আইন পরিষদের যে নিম্ন কক্ষ লোয়ার হাউস সেটার তিনি সভাপতি। তো দুজনেই দুটো লেভেলের লোয়ার হাউসের সভাপতি রয়েছেন। 3 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের কোয়ালিফিকেশন। এই পদগুলো অধিকার করার জন্য কি কি কোয়ালিফিকেশন তাদের থাকতে হবে। তো লোকসভা স্পিকারের ক্ষেত্রে তাকে লোকসভার মেম্বার হতে হবে প্রথমত, তাহলেই তিনি লোকসভা স্পিকার হিসাবে নির্বাচনের জন্য উপযোগী হবেন। তেমনি বিধানসভা স্পিকারের ক্ষেত্রেও তাকে আগে সেই বিধানসভার মেম্বার হতে হবেন, তারপরেই তাকে বিধান পরিষদের সভাপতি হিসাবে নির্বাচনের জন্য কনসিডার করা হবে। তো উভয় ক্ষেত্রেই সভাপতি পদে নিয়োগ হওয়ার জন্য প্রথমে তাকে সেই হাউসের মেম্বার হতে হবে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন এলিজিবিলিটি অফ ইলেক্টোরেটস, অর্থাৎ এই সমস্ত ইলেকশনে যারা ভোটার্স রয়েছে তাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে। লোকসভা স্পিকারে যারা ভোটার্স রয়েছেন তাদের নিজেদেরকেও লোকসভার মেম্বার্স হতে হবে, অর্থাৎ লোকসভার মেম্বার্সরাই কিন্তু তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে লোকসভা স্পিকার পদে নির্বাচন করেন। তেমনি বিধানসভার ক্ষেত্রেও বিধানসভার স্পিকার নির্বাচনের জন্য এলিজিবল হওয়ার জন্য তাকে বিধানসভার মেম্বার হতে হবে প্রথমত। বিধানসভার মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করেন। তো উভয় ক্ষেত্রেই ভোটার হিসাবে এলিজিবল হওয়ার জন্য সেই রেসপেক্টিভ হাউসের মেম্বার হওয়াটা প্রয়োজন। এবারে আমরা 5 নম্বরে দেখে নেব মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ লোকসভা স্পিকার বা বিধানসভা স্পিকার পদে নির্বাচন কিভাবে হয় এবং নিয়োগ তাদেরকে কারা করেন। তো লোকসভা স্পিকারের ক্ষেত্রে যেমন বললাম মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার পদে নির্বাচন করেন, এবং একটা প্রথা রয়েছে, কনভেনশন রয়েছে যে স্পিকার সাধারণত রুলিং সাইড থেকে হয়,
অর্থাৎ যেই পার্টি বা কোয়ালিশন গভর্নমেন্টে রয়েছে সেই পার্টির লোকসভা এমপিদের মধ্যে থেকেই একজনকে স্পিকার হিসাবে সাধারণত নির্বাচন করা হয়। তো লোকসভা স্পিকার হন রুলিং পার্টির একজন লোকসভা এমপি এবং অবশ্যই তাকে স্পিকার পদে নিয়োগ করার পর আলাদাভাবে তার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিওর নেই। ইলেকশনে জেতার পরপরই তিনি তার অফিস দখল করে নেন। বিধানসভা স্পিকারের ক্ষেত্রেও সেম, উনাকে ইলেক্ট করে বিধানসভার মেম্বাররা নিজেদের মধ্যে থেকে একজন, এবং আবারও একটা প্রথা রয়েছে যে উনি ইউজুয়ালি রুলিং সাইড থেকে হন, অর্থাৎ সরকারে যেই পার্টিটা রয়েছে তাদের একজন বিধানসভার এমএলএদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করা হবে। এবং লোকসভা স্পিকারের মতোই বিধানসভার স্পিকারের কিন্তু আলাদাভাবে কোনো নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট করা হয় না। একবার উনি ইলেকশনে জিতে গেলেই তিনি তার পোস্টটা অকুপাই করে নেন। তো দুটো ক্ষেত্রেই সেম ফর্মুলা, স্পিকারদের নির্বাচন করেন সেই হাউসের যারা মেম্বার্স রয়েছে তাদের মধ্যে থেকে একজন, এবং প্রথা অনুযায়ী সে রুলিং পার্টির একজন সদস্য হন সেই হাউসের। তাছাড়া তার স্পিকার হিসাবে নির্বাচনের পরে আলাদা কোনো নিয়োগ প্রক্রিয়া বা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নেই। ইলেকশনে জিতে যাওয়ার সাথে সাথে সে স্পিকার হয়ে যান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পলিটি হচ্ছে একটা ছকে গাথা সাবজেক্ট, ফর্মুলা বেসড, ম্যাথসের মতোই কিন্তু অনেকটা। একটা ফর্মুলা শিখে নিলেই তোমরা সেই ফর্মুলাটা নানান জায়গায় অ্যাপ্লাই করতে পারবে অল্প কিছু ডিফারেন্সেস বাদ দিয়ে। তো এই সায়েন্টিফিক অ্যাপ্রোচে তোমরা যদি পলিটি পড়ো তাহলে পলিটি কিন্তু তোমাদের কাছে প্রচন্ড সহজ হয়ে যাবে মনে রাখার ক্ষেত্রে এবং এক্সামে সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে। আমার কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এই সায়েন্টিফিক অ্যাপ্রোচেই পলিটি পড়ার একটা অভিনব টেকনিক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন ডেট, অর্থাৎ এই স্পিকারদের পোস্টে যবে ইলেকশন হবে সেই ডেটটা কে ফিক্স করে। তো লোকসভা স্পিকারের ক্ষেত্রে উনার ইলেকশনের ডেটটা ফিক্স করেন আমাদের ভারতের রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তেমনি বিধানসভা স্পিকারের ক্ষেত্রে তার নির্বাচনের ডেটটা ফিক্স করেন সেই রাজ্যের গভর্নর। তো কেন্দ্রের লেভেলে প্রেসিডেন্ট ফিক্স করে এবং রাজ্যের লেভেলে গভর্নর ফিক্স করেন। তো চুকে গেল ইলেকশনের পালা। এবার তারা পোস্ট গ্রহণ করার আগে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন তারা কি নেন সেটা আমাদেরকে বুঝতে হবে। তো লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকার কিন্তু স্পিকার পদ অধিগ্রহণ করার আগে তারা আলাদা কোনো শপথ গ্রহণ করেন না। স্পিকার পদের শপথ বলে বা ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বলে আমাদের সংবিধানে কিছু নেই। তারা মেম্বার হিসাবে যেই শপথটা নিয়েছিল সেটাই সাফিসিয়েন্ট স্পিকার পদ অকুপাই করার জন্যে। তো আইনসভার মেম্বার হিসাবে শপথটাই হচ্ছে 2 in 1 শপথ, সেটা মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লিকেবল। আবার যদি সে সভাপতি পদে নির্বাচন হন তাহলেও সেই শপথটাই কন্টিনিউ হবে। 2 in 1 শপথ, মেম্বারদের শপথটা, সভাপতির আলাদা শপথ গ্রহণের ব্যাপার নেই। এই ফর্মুলাটা রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ এবং বিধানসভা এই 4টে কক্ষর জন্যই অ্যাপ্লিকেবল। তো এবারে তারা স্পিকার পোস্টে বসে গেল। তো একবার স্পিকার হিসাবে নির্বাচন করার পর তারা টার্ম বা টেনিয়র কি পান সেটা আমরা দেখে নেব, অর্থাৎ তাদের পদের মেয়াদ কতটা। লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকারের ক্ষেত্রে দুজনেরই মেয়াদটা অনেকটা সিমিলার, অর্থাৎ নতুন যদি লোকসভা বা বিধানসভা গঠন হচ্ছে তার কিছুদিনের মধ্যেই তাদের রেসপেক্টিভ স্পিকারের নির্বাচন হয়ে যান এবং একবার নির্বাচিত হওয়ার পর সেই হাউসটা যতদিন টেকে, অর্থাৎ লোকসভা বা বিধানসভা যতদিন টেকে, সাধারণত 5 বছর হয়। তো সেই এন্টায়ার ডিউরেশনের জন্য সেই স্পিকার কিন্তু থেকে যাবেন, অর্থাৎ রেসপেক্টিভ ক্ষেত্রে লাইফ অফ দ্য লোকসভা বা লাইফ অফ দ্য বিধানসভাই হচ্ছে তাদের স্পিকারের টেনিয়র। তবে লোকসভা বা বিধানসভা যখন 5 বছর পরে ডিজলভ হয়ে যাবে অটোমেটিক্যালি, তখনও কিন্তু তাদের স্পিকারের মেয়াদ কিন্তু শেষ হচ্ছে না। তারা কিন্তু কন্টিনিউ করবে অ্যাজ স্পিকার যতক্ষণ না নতুন লোকসভা বা নতুন বিধানসভার প্রথম মিটিংটা হচ্ছে। নতুন লোকসভা বা বিধানসভার গঠনের পরে তাদের ফার্স্ট মিটিং এর আগে পুরনো হাউসের স্পিকাররা রিজাইন করেন, অর্থাৎ স্পিকারদের মেয়াদ ডিউরিং দ্য এন্টায়ার লাইফ অফ দ্য হাউস, লোকসভা বা বিধানসভা রেসপেক্টিভলি, টিল দ্য ফার্স্ট মিটিং অফ দ্য নিউলি কনস্টিটিউটেড হাউস, অর্থাৎ নতুন লোকসভা বা বিধানসভার মিটিং এর আগ পর্যন্ত ইনাদের মেয়াদ। এখন সাধারণত যেটা হয় বন্ধুরা, পুরনো লোকসভা চলতে চলতেই নতুন লোকসভা মেম্বারদের নির্বাচন হয়ে যায় এবং পুরনো লোকসভা ভাঙার সাথে সাথে নতুন লোকসভার মিটিং ডেকে নেওয়া হয় এবং তাদের নতুন স্পিকারদের নির্বাচন করা হয়। তো সাধারণত এন্টায়ার লাইফ অফ দ্য হাউসই তাদের মেয়াদ হয় এবং কিছুদিনের মধ্যেই যখন নতুন লোকসভা বা বিধানসভা মিটিংয়ে বসেন তার আগের দিনই তার মেয়াদ শেষ হয়ে যায়। তো লাইফ অফ দ্য লোকসভা বা বিধানসভার পরের টাইমটা সাধারণত প্রচন্ড কম হয় যদি ওই 5 বছর পর পর নিয়মিতভাবে এই কক্ষগুলো ডিজলভ হয়। অটোমেটিক ডিসলিউশন হলে স্পিকাররা সাধারণত ওই 5 বছর এবং কিছুদিনের মেয়াদই তারা পান। তবে
যদি হঠাৎ করে ডিসলভ হয়ে যায় লোকসভা বা বিধানসভা এবং নেক্সট নির্বাচন কবে হবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তখন কিন্তু স্পিকারদের টেনিয়রটা অনেকটা এক্সটেন্ড হয়ে যায়। নতুন লোকসভা বা বিধানসভা নির্বাচন হবে এবং তারা প্রথম মিটিংয়ে বসবেন, তার আগের দিন পর্যন্ত পুরনো লোকসভার স্পিকারের মেয়াদ চলবে। তেমনি বিধানসভার ক্ষেত্রেও হঠাৎ যদি ডিসলিউশন হয়ে যায় তখন নতুন বিধানসভার নির্বাচন হবে, তারা মিটিংয়ে বসবে, সেই মিটিংয়ের আগের দিন পর্যন্ত পুরনো বিধানসভার স্পিকার কন্টিনিউ করবেন। তো বলা সারমর্ম হচ্ছে, যদি নিয়মিত রুটিন মাফিক লোকসভা বা বিধানসভা ডিসলভ হয়, অর্থাৎ 5 বছর পর পর যদি ডিসলভ হয়, সেই ক্ষেত্রে তাদের স্পিকাররাও কিন্তু অলমোস্ট 5 বছর এবং অল্প কিছুদিন তাদের মেয়াদ থাকে। তবে যদি আর্লি ডিসলিউশন হয়ে যায় তাহলে তারা তাদের রেসপেক্টিভ কক্ষের লাইফ পর্যন্ত তো তারা থাকলোই, তারপরে তারা কিছুদিন বা কিছু মাস তারা কন্টিনিউ করবেন যতক্ষণ না নতুন কক্ষের নির্বাচন হয়ে তারা মিটিংয়ে বসছে। তো লোয়ার হাউসের স্পিকারদের কিন্তু সাংবিধানিকভাবে কোনো মেয়াদ ফিক্স করা নেই, তাদের মেয়াদটা তাদের রেসপেক্টিভ কক্ষের লাইফের উপরে ডিপেন্ড করছে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের 9 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি, স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস, অর্থাৎ স্পিকারদের বেতন, ভাতা এবং সুবিধাদি তারা কি কি পান, বা আরো বেশি ইম্পর্টেন্ট কোথা থেকে তাদের বেতন এবং ভাতাগুলো আসে বা কে ডিসাইড করে। তো লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকারের বেতন এবং ভাতা আমাদের সংবিধানের 2nd শিডিউলের আন্ডারে পড়ে। 2nd শিডিউলের আন্ডারে যাদের বেতন ভাতা পড়েন তাদেরটা হয় চার্জড এক্সপেন্ডিচার, অর্থাৎ তাদের রেসপেক্টিভ সরকারের যুক্ত তহবিল থেকে অটোমেটিক্যালি তাদের বেতনটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে অ্যানুয়ালি বাজেটের সাথে তাদের বেতন ভাতা কিন্তু অ্যাপ্রুভ করাতে হয় না বছর বছর। লোকসভা স্পিকারের ক্ষেত্রে তার বেতনটা আসে ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের যুক্ত তহবিল বা কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট ভাবতে পারো, সেখান থেকে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে চলে আসবে এবং যখন তাকে নিয়োগ করা হচ্ছে তার বেতন ভাতার অ্যামাউন্ট কত হবে সেটা কিন্তু পার্লামেন্ট ডিসাইড করে ভোটের মাধ্যমে। তেমনি বিধানসভা স্পিকারের ক্ষেত্রে তার বেতন ভাতা আসে সেই পার্টিকুলার রাজ্যের যে যুক্ত তহবিল রয়েছে, অর্থাৎ দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সেখান থেকে তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি পৌঁছে যায়। নিয়োগের সময় একবার স্টেট লেজিসলেচার তার বেতন ভাতা নির্ধারণ করে এবং তারপর বছর বছর কিন্তু তার বেতন ভাতা বাবদ টাকাটা বাজেটের সাথে অ্যাপ্রুভ করানোর প্রয়োজন হয় না। তো দুজনেরই চার্জড এক্সপেন্ডিচার এবং 2nd শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ এটার মানে হচ্ছে যে উনাদের বেতন ভাতা সুবিধাদি সরকার কিন্তু কন্ট্রোল করে না। এই 2nd শিডিউল অফ দ্য কনস্টিটিউশনের আন্ডারে যাদের বেতন ভাতা সুবিধাদির কথা বলা হয়েছে তাদের পোস্টের একটা ইউনিক নেচার হচ্ছে যে তাদের নিরপেক্ষতা মেনটেন করার প্রয়োজন হয়। তো বুঝতেই পারছো, রেসপেক্টিভ হাউসের স্পিকাররা সেই হাউসের সভাপতি এবং হাউসে রুলিং সাইড এবং অপোজিশন সাইড উভয় দলেরই কিন্তু মেম্বার্সরা থাকেন এবং সভাপতিদের দায়িত্ব নিরপেক্ষভাবে হাউসটাকে কন্ডাক্ট করা, দুটো সাইডকেই তাদের বক্তব্য রাখার বা কোনো কার্যকলাপ করার সমান অধিকার দেওয়া। তাই জন্যই ইনাদের বেতনটা 2nd শিডিউলের আন্ডারে রাখা হয়েছে। এবারে আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সার্ভিস কন্ডিশনস। লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকার তাদের পোস্টে থাকার জন্য কি শর্তাবলী মেনে চলবেন। তো একটাই শর্তাবলী, তাদের স্পিকার থাকাটা একান্ত নির্ভরশীল তাদের রেসপেক্টিভ হাউসের মেম্বার থাকার উপর। সে যতক্ষণ সেই হাউসের মেম্বার থাকছেন সে ততক্ষণই স্পিকার হিসাবে কন্টিনিউ করতে পারবেন, আনলেস সে রেজিগনেশন বা তার রিমুভাল হয়ে যায়। এবারে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস, অর্থাৎ রেসপেক্টিভ হাউসের সভাপতিরা তাদের পোস্টে থাকাকালীন কি বিশেষ অধিকার বা ইমিউনিটি তারা এনজয় করেন। তো দুটো ক্ষেত্রেই সেম, তাই জন্য একবারেই আমরা দুটো পোস্টের প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস আমরা বুঝে নেব। প্রথম প্রিভিলেজ হচ্ছে যে স্পিকাররা হন তাদের রেসপেক্টিভ কক্ষের হেড অফ দ্য হাউস, কক্ষের উনি প্রধান, হেড। তার মানে সেই হাউসের থেকে যদি কোনো বার্তা পাবলিককে দিতে হয় সেটার প্রধান মুখপাত্র কিন্তু উনারাই হন। লোকসভা এবং বিধানসভা থেকে অফিসিয়াল কোনো মেসেজ সেটা কিন্তু স্পিকারেরই দেওয়ার অধিকার আছে। এবং দ্বিতীয় পয়েন্ট, তারা হাউসের হেড, অর্থাৎ হাউস রিলেটেড যে কোনো ডিসিশনে তাদেরই কিন্তু শেষ কথা, তাদের ডিসিশনই কিন্তু ফাইনাল। তৃতীয় পয়েন্টে, তারা হাউসের সভাপতি হিসাবে হাউসটাকে তারা নিয়ন্ত্রণ করেন, চালনা করেন।
সেখানে ডিসিপ্লিন ডেকোরাম মেনটেন তারা করেন এবং সেগুলো করার যে কোনো প্রক্রিয়া বা যে কোনো উপায় তিনি অবলম্বন করতে পারেন। উনার কার্যকলাপ কিন্তু কোর্টের এখতিয়ারে পড়ে না, অর্থাৎ হাউসটা উনি কিভাবে চালাবেন সেটা সম্পূর্ণ তাদের ডিসিশন, আদালত এখানে কিছু বলতে পারবে না। এবং 4 নম্বরে ইনাদের পদের মর্যাদা, সম্মান, ডিগনিটি, প্রেস্টিজ এটা যাতে অক্ষুণ্ণ থাকে, যাতে করে মেম্বাররা উনাদের কথাটা মেনে চলে, তার জন্য এটাও নিয়ম আছে যে উনাদের ওয়ার্ক এবং কন্ডাক্ট নিয়ে হাউসে কোনো ডিসকাশন, বিশেষ করে সমালোচনামূলক ডিসকাশন করা যাবে না। উনাদের কাজ নিয়ে কোনো সমালোচনা ক্যাজুয়ালি করা যাবে না। তবে যদি উনাদের কন্ডাক্ট নিয়ে স্পেশাল কোনো রিমুভাল রেজলিউশন বা পদচ্যুত করার প্রস্তাব যদি হাউসে আসে, তখন উনাদের কন্ডাক্ট নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু নর্মালি কোনো সদস্য কিন্তু ক্যাজুয়ালি হেড অফ দ্য হাউসের বিরুদ্ধে কোনো নেগেটিভ কমেন্ট করতে পারবে না। 5 নম্বর প্রিভিলেজ, এটা শুধুমাত্র লোয়ার হাউসের সভাপতিদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আপার হাউসের সভাপতিদের ক্ষেত্রে কিন্তু এই প্রিভিলেজটা নেই। সেটা হচ্ছে লোয়ার হাউসের যারা স্পিকার রয়েছেন তারা যদি কোনো পার্লামেন্টারি বা স্টেট লেজিসলেচারের কমিটিতে অ্যাপয়েন্টেড হন, তাহলে অটোমেটিক্যালি সেই কমিটির চেয়ারপারসনও উনি হয়ে যাচ্ছেন এক্স অফিসিও চেয়ারপারসন, অর্থাৎ যেহেতু তিনি সেই হাউসের স্পিকার, তাই জন্য সেই হাউসের কোনো কমিটিরও তিনি হচ্ছেন চেয়ারপারসন। এখন সেই কমিটিটা একান্ত সেই হাউসের হতে পারে, অর্থাৎ সেই কমিটিতে একমাত্র লোয়ার হাউসের মেম্বার্সরাই থাকতে পারে, অথবা জয়েন্ট কমিটি হতে পারে, অর্থাৎ লোয়ার হাউস এবং আপার হাউস দুটোরই মেম্বার রয়েছে। তো আপার হাউসের চেয়ারপারসন হোক কি লোয়ার হাউসের স্পিকার হোক, তারা যদি শুধুমাত্র তাদের হাউসের মেম্বারদের নিয়ে গঠিত কমিটির মেম্বার হন, তাহলে অটোমেটিক্যালি সেই হাউসের কমিটির উনারাই চেয়ারপারসন হবে। তবে যদি জয়েন্ট কমিটি কোনো গঠন হয় যেখানে আপার হাউস এবং লোয়ার হাউসের মেম্বার্স উভয়ই রয়েছে, তাহলে কিন্তু লোয়ার হাউসের যিনি স্পিকার রয়েছেন তিনিই হচ্ছেন সেই কমিটির চেয়ারপারসন হবেন। তো এমন একটা সিচুয়েশন যদি হয় যে একটা জয়েন্ট কমিটি যেখানে লোয়ার হাউস এবং আপার হাউস উভয় হাউসেরই মেম্বার্সরা রয়েছেন, এবং ধরে নিচ্ছি যে উভয় হাউসের সভাপতিরাও রয়েছেন, অর্থাৎ আপার হাউসের চেয়ারপারসনও সেই কমিটির মেম্বার, আবার লোয়ার হাউসের স্পিকারও সেই কমিটির মেম্বার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই কমিটির চেয়ারপারসন হবেন লোয়ার হাউসের যিনি স্পিকার রয়েছেন। তো লোয়ার হাউসের সভাপতিদের এটা স্পেশাল প্রিভিলেজ যেটা আপার হাউসের সভাপতিরা পান না। এবং অন্তিম প্রিভিলেজ, তারা হাউসের স্পিকার বা সভাপতি হওয়ার জন্য তারা সেই হাউসের গার্জিয়ান, অর্থাৎ সেই হাউসের যে প্রিভিলেজেসগুলো রয়েছে, সেই হাউসের সদস্যদের যা প্রিভিলেজেস রয়েছে এবং সেই হাউসের কমিটির যা যা প্রিভিলেজেস রয়েছে সেগুলো রক্ষাকর্তা সেই হাউসের সভাপতিরা, গার্জিয়ানস অফ দ্য পাওয়ার্স অ্যান্ড প্রিভিলেজেস। এবারে 12 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজনে আমরা আলোচনা করব রেজিগনেশন, অর্থাৎ রেসপেক্টিভ সভাপতিরা তাদেরকে তাদের ইস্তফাপত্র দিতে পারেন যদি তারা মেয়াদের মাঝে রিজাইন করতে চান। তো উভয় ক্ষেত্রেই সেম, লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকার তাদের রেসপেক্টিভ হাউসে যে ডেপুটি স্পিকার রয়েছেন সেই ডেপুটি স্পিকারকে তাদের রেজিগনেশন দিয়ে থাকেন। আমরা এই ভিডিও সহ লাস্ট 3টে ভিডিওতে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারদের সভাপতি অর্থাৎ চেয়ারপারসন এবং স্পিকার তাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। আমার নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে সেটা কিন্তু এই ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনদের নিয়েই। এমনভাবেই কম্পেয়ার করব, প্রথমে আমরা সেন্ট্রাল লেভেলের 2জন উপসভাপতিকে নিয়ে তুলনা করব, তারপরে আমরা স্টেট লেভেলের 2জন উপসভাপতিকে নিয়ে তুলনা করব, হরাইজন্টাল কম্প্যারিজন, তারপরে আমরা ভার্টিক্যাল কম্প্যারিজন করব যেমন সভাপতিদের ক্ষেত্রে করছি। তো আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার প্লেলিস্টে এভাবে করেই সিরিয়ালি তোমরা সমস্ত পোস্টে এরকম কম্প্যারেটিভ ফরম্যাটে তুলনামূলক আলোচনা পাবে, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরাইজেশন হয়ে যায় প্রচন্ড সহজ। এই প্লেলিস্টের লেকচারগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে এবং প্রত্যেকটা লেকচার 3 থেকে 5 বার দেখবে, তাহলে আমার গ্যারান্টি পলিটির যাত্রা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তো এই প্লেলিস্টটা নিজেরা দেখো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। লেটস মেক পলিটি ইজি। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিমুভাল, অর্থাৎ রেসপেক্টিভ হাউসের স্পিকারদের পদচ্যুত করতে হলে সেটা কারা পারবে। তো উভয় ক্ষেত্রেই সেম, দুটো হাউসের সভাপতিদের কারা নির্বাচন করেছিল, তাদের কক্ষের মেম্বাররাই, তাই জন্য রিমুভ করতে পারবে তাদের কক্ষের মেম্বাররাই। তার মানে লোকসভা স্পিকারকে রিমুভ করতে পারবে লোকসভার যারা মেম্বার্স রয়েছেন, অমনি বিধানসভার স্পিকারকে রিমুভ করতে পারবেন বিধানসভার যারা মেম্বার্স রয়েছেন। এবারে রিমুভ করার জন্য তাদেরকে ভোট দিতে হবে। আইনসভায় যে কোনো ডিসিশন সদস্যদের ভোটের মাধ্যমে নেওয়া হয়। এবারে ভোট মানেই মেজরিটির প্রশ্ন। তো স্পিকারের রিমুভালের ক্ষেত্রে যেই মেজরিটিটা প্রয়োজন সেটাকে সংবিধানের ভাষায় বলা আছে মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য রেসপেক্টিভ হাউস, অর্থাৎ এখানে এফেক্টিভ মেজরিটির কথা বলা হয়েছে।
এফেক্টিভ মেজরিটি সহ অন্যান্য মেজরিটি যেগুলো আমাদের ভারতের রাজনীতিতে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড লেকচার বানিয়ে দিয়েছি, অল টাইপস অফ মেজরিটি। এই প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবে, সেখানে দেখে নেবে যে এই কথাগুলোর মানে কি। এই ডিসকাশনে সেটা আমি আবার আলাদা এক্সপ্লেন করছি না, কারণ অতিরিক্ত বড় হয়ে যাবে। আমাদের মোটো হচ্ছে কম সময় বেশি শেখো। তো এফেক্টিভ মেজরিটির মাধ্যমে রেসপেক্টিভ লোয়ার হাউসের সদস্যরা তাদের স্পিকারদের রিমুভ করতে পারেন। সিম্পল ফর্মুলা, আশা করি মনে থাকবে। চলে এসছি এবারে আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্থাৎ পোস্ট রিটায়ারমেন্ট জব। লোয়ার হাউসের স্পিকাররা তাদের পোস্ট থেকে রিটায়ার করার পর তারা কি অন্য কোনো সরকারি পোস্টে বা পাবলিক পোস্টে নিয়োগ পেতে পারেন? চলো এই পয়েন্টে আমরা সেটাই দেখে নেব। তো সাধারণত যেই পোস্টগুলোতে নিউট্রালিটি, নিরপেক্ষতা বজিয়ে রাখার কথা, তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো থাকে। তবে সভাপতিদের ক্ষেত্রে এই ব্যানটা কিন্তু প্রযোজ্য নয়, অর্থাৎ তারা রিটায়ার করার পরেও অন্য কোনো পাবলিক পোস্টে তাদের নিয়োগ করা যেতে পারে। তাছাড়া তারা যদি পুনরায় এই স্পিকার পোস্টের নির্বাচনেই যদি তারা দাঁড়াতে চান, তাহলেও তারা দাঁড়াতে পারে। জিতে গেলে তারা আবার স্পিকার হিসাবে মেয়াদ পেয়ে যাবে। তো পোস্ট রিটায়ারমেন্ট জবের ক্ষেত্রে কোনো ব্যান নেই হাউসের সভাপতিদের জন্যে। তাদেরকে যতবার ইচ্ছা পুনরায় তাদের পোস্টে বা অন্য কোনো পোস্টে অ্যাপয়েন্ট করা যেতে পারে। তো আশা করি আজকের এই ডিসকাশন লোকসভা স্পিকার এবং বিধানসভা স্পিকারের মধ্যে তুলনামূলক আলোচনা তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হলো খুঁটিনাটি পয়েন্টগুলো। অবশ্যই এই লেকচারটা একবার দেখলে কিন্তু বেশি দিন মনে থাকবে না, তোমাকে 2বার থেকে 3বার মিনিমাম দেখতে হবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। যেমন বললাম, এই লেকচার সহ আমরা লাস্ট 3টে লেকচারে সভাপতিদের নিয়ে তুলনামূলক আলোচনা আমরা করেছিলাম, এবং নেক্সট 4টে লেকচারে আমরা এই হাউসের উপসভাপতিদের নিয়েই এরকমই তুলনামূলক আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে কমেন্টে আমাকে জানাও তোমাদের এই পলিটি পড়ার এই নতুন ফরম্যাটটা তোমাদের কেমন লাগছে। তাতে আমার উৎসাহ বাড়ে, আমার মোটিভেশন বাড়ে। তোমরাই আমার কাছে সন্দীপ মহেশ্বরী, বা উনার থেকেও বড় মোটিভেটর আমার কাছে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।